আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থতার সাথে তোমাদের সামনের যে ভর্তি যুদ্ধ তার জন্য প্রস্তুতি তোমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছো। আমরা আমাদের নিয়মিত আয়োজন যে প্রশ্নগুলো বা যে টপিকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রতিনিয়ত আলোচনা অথবা ওই বিষয়গুলো থেকে আসা বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একদম হুবহু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যেন তোমরা বুঝতে পারো যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিক কোন ধরনের প্রশ্ন আসে। যদি তোমরা একবার ধরে ফেলতে পারো যে এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমাদের জন্য পড়াশোনা করাটা বা পড়াশোনার পথ খুঁজে পাওয়াটা অনেক সহজ হবে। কারণ তোমরা প্রায়ই প্রশ্ন করো, ভাইয়া আমরা তো এই বই কিনেছি, ওই বই কিনবো কিনা, এই বইটা না কিনলে কি চলবেই না, অথবা ভাইয়া কোন বইটা কিনতে হবে, অথবা কি পড়বো। এই যে তোমাদের এতগুলো প্রশ্ন, কি পড়বো, কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো, কেন পড়বো, এটা পড়লে হবে কি না, না পড়লে কি হবে, এই ধরনের সকল প্রশ্নের সমাধান তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে পেতে পারো। তাহলে আমি খুব বেশি কথা বাড়াবো না, আমরা শুরু করে দেব আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস, গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ ক্লাস, সেটি হচ্ছে জাতিসংঘের বিগত বছরের প্রশ্ন। জাতিসংঘের বিগত বছরের প্রশ্নগুলোতে আমি যেহেতু বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ে আসা এই টপিক থেকে একদম হুবহু প্রশ্নগুলো এনেছি, কাজে অবশ্যই কিছু কিছু প্রশ্নে তোমাদের কাছে অসঙ্গতি লাগতে পারে, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তাহলে শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘ স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কত? তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘ স্বীকৃত দাপ্তরিক ভাষা। এই দাপ্তরিক ভাষাকে বলে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অনেক সময় এই অফিসিয়াল কথাটাও লেখে। অফিসিয়াল এবং দাপ্তরিক ভাষা দুইটা আসলে কি একই জিনিস, সেম জিনিস। কাজেই তোমরা এটা দেখে যেন কনফিউজ না হও, আমি দুটো শব্দই তোমাদেরকে ব্যবহার করে দিচ্ছি। তাহলে দাপ্তরিক ভাষার সংখ্যা কত জাতিসংঘ স্বীকৃত, সেই প্রশ্ন। আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টা। সেই 5টার যে ভাষা আছে তার সাথে বহুল প্রচলিত আর ভাষা নিয়ে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মোট সংখ্যা হচ্ছে 6টা। তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষার সংখ্যা কত? 6টি হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। আমরা কিন্তু খুব সহজে এই ব্যাপারগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, জাতিসংঘের দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা হচ্ছে তাহলে কয়টা? 6টা। এইবার আমরা চলে যাই পরের প্রশ্নে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য, তোমার কাছে হয়তো বাংলাটা শুনতে একটু কেমন লাগছে। টেকসই উন্নয়ন লক্ষ্য, টেকসই কি জিনিস? টেকসই এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাস্টেইনেবল। টেকসইয়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাস্টেইনেবল। তাহলে দেখো, এই টেকসই বা সাস্টেইনেবল কথাটা শুনলে কিন্তু টেকসইয়ের চেয়ে কি আমাদের কাছে বিষয়টা ইজি মনে হয়, তাই না? তাহলে টেকসই এটা হচ্ছে কি সাস্টেইনেবল, এবং উন্নয়ন লক্ষ্য কি? উন্নয়ন লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট গোলস। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এই কথাটা তো আমাদের কাছে পরিচিত নাকি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এইটা জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হয় এসডিজি বা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে সংক্ষেপে এসডিজি বলা হয়। এই এসডিজি থেকে অথবা এমডিজি থেকে আমাদের প্রত্যেক বছর প্রশ্ন আসে। তাহলে এসডিজি থেকে বা এমডিজি থেকে আমাদের কি হচ্ছে? প্রত্যেক বছর প্রশ্ন আসে। সুতরাং এইটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত 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 গুরুত্ব পাওয়ার দাবি রাখে। এখন দেখো, জাতিসংঘের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আবার আমাদের দুটা কনফিউশন হয়। এক নাম্বার হচ্ছে জাতিসংঘের যে এই উন্নয়ন লক্ষ্য, এই উন্নয়ন লক্ষ্য হচ্ছে কয়টা? 17টা। এসডিজির এই টেকসই উন্নয়ন লক্ষ্য কয়টা? 17টা। কিন্তু এর সাথে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে। আবার অনেক সময় প্রশ্ন আসে সুনির্দিষ্ট লক্ষ্য, সেটাকে বলা হয় টার্গেট। তাহলে একটা আছে তো গোল বা লক্ষ্য, আর একটা আছে কি সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট। সেই সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট আবার 169টা। তাহলে 169টা হচ্ছে জাতিসংঘের কি সুনির্দিষ্ট টার্গেট বা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অথবা টার্গেট, সেটা হচ্ছে 169টা। আর জাতিসংঘের যে টেকসই উন্নয়ন লক্ষ্য আছে, এই লক্ষ্য কয়টা বললাম? 17টা। তাহলে 17টা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে কয়টা? 17টা। আর টেকসই উন্নয়ন লক্ষ্য, এই যে টার্গেট বা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, এই টার্গেট হচ্ছে কয়টা? 169টা। ভালো মতো মনে রাখতে হবে, কারণ বলেছি যে এসডিজি এমডিজি থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন চলে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জিজ্ঞেস করেছে যে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম জানতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা রয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউএন ওমেন। তাহলে ইউএন ওমেন হচ্ছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম। ইউএন ওমেন কি? জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম। ইউনিফেম হচ্ছে জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম। ইউনিফেম কি? জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম। তাহলে জাতিসংঘের নারী বিষয়ক তহবিল হচ্ছে ইউনিফেম।
জাতিসংঘের নারী বিষয়ক তহবিল হচ্ছে কি ইউনিফেম, আর জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউএন ওমেন। তাহলে ইউএন ওমেন হচ্ছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা, জাতিসংঘের সর্বশেষ সংস্থা, জাতিসংঘের 36তম সংস্থা, এবং ইউনিফেম হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিল। তাহলে তহবিল যদি বলে তাহলে আমাদেরকে কি দাগাতে হবে, ইউনিফেম দাগাতে হবে। মনে থাকবে তহবিল, তহবিল কথার উল্লেখ থাকলে আমাদেরকে ইউনিফেম দাগাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিল। ওকে, পরের প্রশ্ন দেখি, স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? জাতিসংঘের সাথে সম্পর্কিত প্রায় সকল আদালতই অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে। তাহলে নেদারল্যান্ডসের যে হেগ শহর আছে সেই হেগ শহরকে দা হেগ বলা হয়। কি বলা হয়? দা হেগ বলা হয়। এবং দা হেগ শহরে স্থায়ী সালিসি আদালত বা এই পিসিএ এটা অবস্থিত, ঠিক আছে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা। এছাড়া আইসি যেটা যেটা আছে, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে বাংলায় বলা হয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, সেই আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতও কিন্তু কোথায়? হেগ শহরে। তাহলে আইসিজেও হেগ শহরে, আবার পিসিএও কোথায়? হেগ শহরে। আচ্ছা, এরপরে আমরা দেখি জাতিসংঘের কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে। ভাই, যুক্তরাষ্ট্র হচ্ছে মানবাধিকার সন্ত্রাস, তার মানে এরা সমস্ত বিশ্বে কি করে? মানবাধিকার লঙ্ঘন করে। তাহলে জাতিসংঘের কোন সংস্থা থেকে এরা নাম প্রত্যাহার করতে পারে? যেখানে যার সমস্যা সে তো সেখান থেকেই বের হবে নাকি? তাহলে জাতিসংঘ মানে এই যুক্তরাষ্ট্র বের হয়ে গেছে কোন জায়গা থেকে? বলছি জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেছে। তাহলে যুক্তরাষ্ট্র তো ওখানে থাকতে পারবে না, থাকলে তো ওরা মানবাধিকার নষ্ট করে এত আরামে আরামে নষ্ট করতে পারবে না, এই জন্য ওরা জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েল জাতিসংঘের নারী মানে মানবাধিকার পরিষদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল, ঠিক আছে। এইভাবে এরা সবাই কি করে? যে যেটা ধ্বংস করে সে সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেই কি না নিলেই কি। জাতিসংঘের সর্ববৃহৎ দাতা দেশ কিন্তু যুক্তরাষ্ট্র। তাহলে জাতিসংঘ চলে কার টাকায়? যুক্তরাষ্ট্রের টাকায় চলে। তাহলে বোঝাই যাচ্ছে যে জাতিসংঘের কিন্তু এখানে প্রচুর পরিমাণে কি দায়বদ্ধতা রয়েছে, তাই না? যে টাকা দেয় তার তো কথা কিছুটা শুনতেই হবে। এইবার আমরা দেখি সিডাও সনদে, সিডাও সনদ কোন ধরনের অধিকারের দলিল? প্রশ্ন করেছে সিডাও সনদ, সিডাও, CEDAW, সিডাও কোন ধরনের অধিকারের দলিল? সিডাওয়ের পূর্ণরূপটা জানলেই এই কোন ধরনের অধিকারের দলিল এই প্রশ্নের উত্তর আমরা সহজে দিতে পারবো। তাহলে সিডাওয়ের অর্থটা কি? সিডাওয়ের অর্থ হচ্ছে কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। তাহলে ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন তার মানে হচ্ছে নারীদের প্রতি যে বৈষম্য হয় সেই বৈষম্য দূর করার কনভেনশন হচ্ছে ইলিমিনেশন। মানে কি? একদম ইলিমিনেট করে দেয়া, দূর করে দেয়া, ধ্বংস করে দেয়া, বিলুপ্ত করে দেয়া, বের করে দেয়া, এটা হচ্ছে কি? ইলিমিনেশন। তাইলে অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করার কনভেনশন, এটা একটা সনদ, এটা একটা দলিল। এই কনভেনশন হচ্ছে কি? তাহলে নারী অধিকার বিষয়ক, তাই না? এটা হচ্ছে কি? নারী অধিকার বিষয়ক, ঠিক আছে, ওমেন রাইটস বিষয়ক এটা একটা কনভেনশন, ঠিক আছে। তাহলে আশা করা যায় যে তোমরা বিষয়গুলো খুব সুন্দর মতো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। পরের প্রশ্নে আমরা যদি চলে যাই, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? এই প্রশ্নটা এসেছিল ডি ইউনিটে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ডি ইউনিটে এসেছিল, এবং এটা এসেছিল 15-16 সালের দিকে। তাহলে বর্তমানে এখানে যে অপশনগুলো আছে এর কোনোটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম নয়। তাহলে বোঝা যাচ্ছে এটা জাতিসংঘ থেকে আসা একটা কি? সাম্প্রতিক প্রশ্ন। এটা জাতিসংঘ থেকে আসা কি? একটা সাম্প্রতিক প্রশ্ন। সাধারণত এই ব্যক্তিত্বের প্রশ্নগুলো কি হয়? সাধারণত সাম্প্রতিক হয়। আমরা জানি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বর্তমানে হচ্ছেন কে? ভলকার তুর্ক। তিনি বাংলাদেশে এসেছিলেন। ভলকার তুর্ক, ওই যে যখন হয় না, এই যে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ভলকার তুর্ক তিনি কি করেছেন? বাংলাদেশ সফর করেছেন, তাই না? ভলকার তুর্ক হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। ওই যে গুম কমিশনকে কেন্দ্র করে ভলকার তুর্ক ঢাকা সফর করেছিলেন। এরপরে দেখি এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস জানতে চেয়েছে। এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কি? সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এসডিজির আগে এমডিজি কাজ করত। এটা হচ্ছে কি? সহস্রাব্দ উন্নয়ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি, এই এমডিজি, এইটার লক্ষ্য কয়টা? মানে এসডিজির লক্ষ্য তো আমরা জেনেছি 17টা, এবং সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা 169টা, আর এমডিজির লক্ষ্যমাত্রা আমরা জেনে নিই এটা হচ্ছে 8টা। এই 8টা লক্ষ্যের মধ্যে বাংলাদেশ কিন্তু
কয়েকটা পূরণ করেছে, এবং বিশেষ করে এই যে মাতৃস্বাস্থ্য উন্নয়ন, শিশু মৃত্যুহার হ্রাস, এগুলাতে বাংলাদেশ খুব উন্নয়ন করেছিল বা বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল। এবং এই কারণে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসে, এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের জন্যে বাংলাদেশকে কি করা হয়, এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের জন্যে বাংলাদেশকে ওই যে এমডিজি পুরস্কার দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? এমডিজি পুরস্কার দেওয়া হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশ কিন্তু এই এমডিজি পুরস্কার, এই পারফরমেন্সের কারণে বাংলাদেশ এই এমডিজি পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা তাহলে দেখে নিই। ওকে, 1945 সালে জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয়? জাতিসংঘের সনদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘের সনদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্কিবেল্ট ম্যাকলিস বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি জাতিসংঘের সনদ রচনা করেন। অনেক সময় প্রশ্ন আসে জাতিসংঘ সনদের রচয়িতাকে, আর্কিবেল্ট ম্যাকলিস ছিলেন জাতিসংঘ সনদের রচয়িতা। তাহলে এই জাতিসংঘ সনদ স্বাক্ষর করা, এইটা যারা স্বাক্ষর করেছে এবং যারা করে নাই, এদের নিয়েও কিন্তু আবার প্রশ্ন আসে। কাজে জাতিসংঘ সনদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলেছি রচয়িতার নাম কি, লিখে দিচ্ছি, আর্কিবেল্ট ম্যাকলিস। এই যে আমি একটু লিখে দিই, আর্কিবেল্ট ম্যাকলিস হচ্ছে জাতিসংঘের সনদের রচয়িতা, আর্কিবেল্ট ম্যাকলিস। তাহলে এই আর্কিবেল্ট ম্যাকলিস সে হচ্ছে কি জাতিসংঘ সনদের রচয়িতা। এই জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়, এই ধরনের প্রশ্ন এসেছে। তাহলে জাতিসংঘ সনদ এটা নিয়ে কিন্তু স্বাক্ষরকারীরও একটা প্রশ্ন আসে। কি আসে? স্বাক্ষরকারী কতজন, বা কে স্বাক্ষর করেছিল, কে করে নাই, 50টা রাষ্ট্র একটা পরে স্বাক্ষর করেছিল, এই ধরনের ব্যাপারও কিন্তু আসে। তো এই জাতিসংঘ সনদ স্বাক্ষর হয়েছিল সান ফ্রান্সিসকোতে, এবং সান ফ্রান্সিসকোর এই জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমেই কিন্তু কি হয়, জাতিসংঘ নামক যে সংস্থাটা আছে সেটা আত্মপ্রকাশের দিকে ধাবিত হয়। তাহলে আমাদেরকে ভালো মতো এই বিষয়টা মনে রাখতে হবে। এবং জাতিসংঘের মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সম্মেলন রয়েছে। আমরা যখন জাতিসংঘ পড়াবো তখন এই বিষয়গুলো সুন্দর করে ডিটেইলে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে জাতিসংঘ সনদ এটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল? সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্নটা আমরা দেখে নিই, জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? আর্জেন্টিনার লোকজন খুশি হয়ে যাবে, কারণ আর্জেন্টিনার লোকজনের সাথে এই পতাকার রং অনেকটা মেলে। ঠিক আছে, শুধু ওই যে আলবি সেলেস্তে নাকি একটা বলে না, এই আলবি সেলেস্তার চেয়ে একটু জাস্ট সেটা হচ্ছে কি নীল এবং সাদা, আকাশি আর সাদা না, নীল এবং সাদা হচ্ছে জাতিসংঘের যে পতাকা, সেই পতাকার রং নীল এবং সাদা। ঠিক আছে, জাতিসংঘের প্রস্তাবককে, এটা নিয়ে কিছুটা মানে তর্ক চলে। ঠিক আছে, উইনস্টন চার্চিল জাতিসংঘের প্রস্তাবক, হ্যাঁ, নাকি হচ্ছে স্ট্যালিন জাতিসংঘের প্রস্তাবক? স্ট্যালিন কখনোই জাতিসংঘের প্রস্তাবক ছিলেন না। জাতিসংঘের জন্য সবচেয়ে ডেডিকেটেড লোক ছিলেন দুইজন, একজন হচ্ছেন উইনস্টন চার্চিল এবং আরেকজন হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তার মধ্যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের মূল প্রস্তাবক হিসেবে খ্যাত। জাতিসংঘের মূল প্রস্তাবক হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, এবং শুধু জাতিসংঘ নয়, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান, সে অবদান একদম মানে অক্ষরে অক্ষরে মনে রাখার মতো। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তাকে সংক্ষেপে এফডিআর বলা হয়, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং তিনি পরপর 4বার নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। পরপর 4বার নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের একটা ব্যাপার ঘটে। কি ঘটে? সেটা হচ্ছে তার শাসনকালীন সময়ে সারা পৃথিবীতে মহামন্দা হয়। এই মহামন্দাকে আমরা বলি গ্রেট ডিপ্রেশন। তাহলে গ্রেট ডিপ্রেশনের সময়ে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন গ্রেট ডিপ্রেশনের সময়ের মার্কিন প্রেসিডেন্ট, 1929-30 অর্থ বছরের সময়। এবং তখন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ ডিল নামে একটা ব্যবস্থা প্রবর্তন করলেন। কি করলেন? নিউ ডিল এই নামে তিনি একটা ব্যবস্থা প্রবর্তন করলেন। কি ছিল এই ব্যবস্থায়? নিউ ডিল নামে যে ব্যবস্থাটার কথা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বললেন, সেই নিউ ডিল ব্যবস্থাটাই কি ছিল? নিউ ডিল ব্যবস্থাটাই ছিল যে তিনি মানুষের জন্য নতুন নতুন কাজ করার, মানে নতুন নতুন কাজের উপায়, নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করলেন, যার মাধ্যমে মানুষরা কি করতে পারলো, নতুন করে কাজ করার আগ্রহ বা উদ্দীপনা খুঁজে পেল, মহামন্দা দূর হলো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী? জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী হচ্ছে 51টা দেশ, এবং এই 51টা দেশ হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা। তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠাতা 51টা দেশ, তবে এর মধ্যে পোল্যান্ড পরে স্বাক্ষর করেছিল। কিন্তু পোল্যান্ডের মাধ্যমে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এজন্য পোল্যান্ডকেও মূল স্বাক্ষরকারী দেশগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করে 51টা বলা হয়। মূল স্বাক্ষর করেছিল কয়টা? প্রথমে 50টা দেশ স্বাক্ষর করেছিল, পোল্যান্ড পরে স্বাক্ষর করেছে। কিন্তু তারপরও জাতিসংঘ সনদে যেহেতু পোল্যান্ড স্বাক্ষর করেছে, তাকে ওই একই সাথে বিবেচনা করে 51টা দেশ বিবেচনা করা হয়, বা 51টা দেশকে জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী ধরে নেওয়া হয়।
এবং এরাই হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ। আর বর্তমানে জাতিসংঘের সদস্য তো আমরা জানি কয়টা, 193টা দেশ। 195টা স্বাধীন দেশের মধ্যে 193টা সদস্য, 2টা সদস্য নয়, একটা হচ্ছে ভ্যাটিকান আর একটা হচ্ছে কসোভো। তাহলে এই 2টা সদস্য নয়। পরে দেখি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা নয় কোনটি সেটি এখানে জানতে চেয়েছে। তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কোনটি নয়? আরবি, স্প্যানিশ, রাশিয়ান, জার্মান। কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? খুব সিম্পল, আমরা খুব সিম্পলি এটার উত্তর দিতে পারি। কিভাবে উত্তর দিতে পারি? এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ? একটু তোমরা বলে ফেলো, তোমরা জানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশগুলো। তার মধ্যে দেখো একটা ভাষার দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এবং সে এখানে নেইও। তাহলে তোমরা যদি একটু সিম্পলি, হ্যাঁ একটু দ্রুত এটার যদি তোমরা উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তোমরা জানবা যে কোন দেশটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এবং সেটাই হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষাও নয়। তাহলে তোমরা একটু বলো, আমরা জানি কোনটা? জার্মানি, তাই না? জার্মানির ভাষা হচ্ছে জার্মান। জার্মানি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত দেশ, কাজেই তারা তো জাতিসংঘের মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, তাদেরকে ঠেকানোর জন্যই তো করা হয়েছে এসব। তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা জার্মান নয়। তারপরে দেখি জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদেরকে কি বলা হয়? জাতিসংঘভুক্ত যে রাষ্ট্র আছে সেগুলো সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় কি? অ্যাম্বাসেডর। কি বলা হয়? অ্যাম্বাসেডর। আর হাই কমিশনার কারা? হাই কমিশনার কারা? হাই কমিশনার হচ্ছে যারা কমনওয়েলথভুক্ত রাষ্ট্র আছে। কমনওয়েলথভুক্ত রাষ্ট্র আছে, এই কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর যিনি সর্বোচ্চ কূটনীতিবিদ তাদেরকে বলা হয় কি? হাই কমিশনার। তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কূটনীতিবিদদেরকে বলা হয় হাই কমিশনার। আর কি? অ্যাম্বাসেডর বলা হয় জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিবিদদেরকে। তাহলে সকল অ্যাম্বাসেডর হাই কমিশনার নন, কিন্তু সকল হাই কমিশনারই কিন্তু পারতপক্ষে অ্যাম্বাসেডর, কারণ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সবাই কিন্তু মোটামুটি কিসের? জাতিসংঘের সদস্য, তাই না? তাহলে এই হলো বিষয়। এবার আমরা দেখি জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়। জাতিসংঘের পতাকায় যে গাছের প্রতীক দেখা যায় সেই গাছটা শান্তির প্রতীক হিসাবে যুগে যুগে, একদম গ্রিসের সেই ম্যারাথন আছে না, সেই ম্যারাথন থেকে শুরু করে, হ্যাঁ, অলিম্পিকের মানে মুকুট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই পতাকা মানে এই গাছ শান্তির প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে এবং সেই গাছটার নাম হচ্ছে জলপাই গাছ। ঠিক আছে? এই অলিভ ট্রির পাতা বা জলপাইয়ের ডাল বা পাতা সেটা হচ্ছে কোথায়? জাতিসংঘের পতাকায় দেখা যায়। তাহলে জাতিসংঘের পতাকায় যে গাছ দেখা যায় সেটা মূলত জলপাই বৃক্ষ। এরপরে জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন কবে শুরু হয়? জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরুর তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। তবে তবে সেপ্টেম্বর মাসের 2য় মঙ্গলবার থেকে জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশন বসে, কিন্তু উচ্চতর পরিষদের অধিবেশন, যেটা সাধারণ পরিষদের মধ্যে একটা উচ্চতর পরিষদ আছে আবার, সেটার অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে। তাহলে সেপ্টেম্বর মাসের 2য় মঙ্গলবার থেকে অধিবেশন শুরু হয় বটে সাধারণ পরিষদের, কিন্তু নিয়মিত অধিবেশন বা হচ্ছে ওই ওই নিরাপত্তা মানে জাতিসংঘের উচ্চতর পরিষদ যেটা আর কি, মানে আমাদের এই সাধারণ পরিষদের মধ্যে, জেনারেল অ্যাসেম্বলির মধ্যে, সেটার আবার এক সপ্তাহ পর থেকে সেটাতে দেশের মানে ওই যে দেশগুলো যায় সেখানে, সেই দেশগুলো সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা সেখানে ভাষণ দেন বা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো ঘটে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা কয়টা? অস্থায়ী সদস্য সংখ্যা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10টা। তাহলে অস্থায়ী হচ্ছে কয়টা? অস্থায়ী 10টা। আর স্থায়ী হচ্ছে কয়টা? স্থায়ী হচ্ছে 5টা। তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টা? মোট হচ্ছে কয়টা? 15টা। মোট কয়টা? 15টা। যদি কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হতে হয় তাহলে ভোট লাগে কয়টা? 9টা ভোট প্রয়োজন হয়। যে কোনো প্রস্তাব পাশ হওয়ার জন্য কি 9টা ভোট প্রয়োজন হয়। এই 9টার মধ্যে স্থায়ী 5টাই দরকার হয়, আর এই 10টা থেকে কমপক্ষে কয়টা? 4টা ভোট দরকার হয় যে কোনো প্রস্তাব পাশ করতে হলে। তাহলে মোট 9টা ভোট কিন্তু অবশ্যই লাগে। আমরা জাতিসংঘ পড়াশোনা খুব সুন্দর করে এই বিষয়গুলো বুঝায়ে বলে দেবো ভাইয়ারা, ঠিক আছে? এইবার আমরা যাই, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে। যেগুলো স্থায়ী দেশ সেগুলোরই কেবল ভেটো প্রদান করার ক্ষমতা আছে। ভেটো একটা ল্যাটিন শব্দ। ভেটো কি একটা ল্যাটিন শব্দ ভেটো। তাহলে এই যে ল্যাটিন শব্দ ভেটো, এর অর্থ হচ্ছে কি? আমি, ল্যাটিন শব্দ আমি মানি না। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। তাহলে এই যে ল্যাটিন শব্দ ভেটো,
এর ইয়ে কি, আমি মানি না। এটা হচ্ছে কি জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদে ভেটোর অর্থ, যেটা প্রদান করতে পারে কেবল 5টা দেশ। কোন 5টা দেশ? যেগুলো জাতিসংঘের স্থায়ী সদস্য। বললাম আগেই, যেগুলো জাতিসংঘের স্থায়ী সদস্য কেবল তারাই কিন্তু এই ভেটো প্রদান করার ক্ষমতা রাখে। 5টা স্থায়ী দেশ। কোন 5টা দেশ? একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউএসএসআর তৎকালীন, যেটা বর্তমানে কি রাশিয়া, তাই না, বর্তমান রাশিয়া। এরপর কি আছে? চায়না আছে, ঠিক আছে। এরপরে কি আছে? ইউকে আছে, ইউকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, যুক্তরাজ্য আর কি, ঠিক আছে। তাহলে এছাড়া আছে ফ্রান্স। এই যে 5টা রাজ্য, 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্র হচ্ছে ভেটো প্রদান করার ক্ষমতা আছে। এরা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। এরপরে দেখি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ। বলেছি ফ্রান্স সদস্য, চীন সদস্য, রাশিয়া সদস্য, জার্মানি সদস্য নয়। জার্মানি কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, কারণ জার্মানি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল। আর যারা হারে তারা কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়? হতে পারে? পারে না। কাজেই জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, ঠিক আছে। এরপর দেখি জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন। জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। কি জিনিস? অতি গুরুত্বপূর্ণ পদ। মহাসচিব মানে কি? তিনি জাতিসংঘের সকল ব্যাপারে রেসপন্সিবল। তাহলে অতি গুরুত্বপূর্ণ একটা পদ হচ্ছে জাতিসংঘের মহাসচিব পদ। তাহলে এটা তো সাধারণ পরিষদের সুপারিশে হবে না, এটা সবসময় হয় কিসের? নিরাপত্তা পরিষদের সুপারিশে। কিসের সুপারিশে হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়ে থাকেন, যিনি বর্তমানে আন্তোনিও গুতেরেস, তাই না। আন্তোনিও গুতেরেস হচ্ছেন পর্তুগালের, তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন দেখি আন্তর্জাতিক আদালতের অবস্থান। আন্তর্জাতিক আদালতের অবস্থান হচ্ছে দ্য হেগ শহরে। কোন জায়গায় এটা? নেদারল্যান্ডে। তাহলে দ্য হেগ কোন জায়গায়? নেদারল্যান্ডে হচ্ছে দ্য হেগ শহরে। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে জাতিসংঘের এই আন্তর্জাতিক আদালত বা আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা অবস্থিত। বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। হুমায়ুন রশিদ চৌধুরী দায়িত্ব পালন করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এই যে এটা হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে আরেকটা সাম্প্রতিক প্রশ্ন। এটা কি আরেকটা সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? বর্তমানে হচ্ছেন আইরিন খান। বর্তমানে কে? আইরিন খান। আইরিন খান হচ্ছেন বর্তমানে, হ্যাঁ আইরিন খান হচ্ছে বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাইলে এই স্থায়ী সদস্য থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং আইরিন খান নর্মালি কি রাষ্ট্রদূত পদমর্যাদার, কি রাষ্ট্রদূত পদমর্যাদায় জাতিসংঘে স্থায়ী সদস্য হিসেবে সেখানে তিনি আছেন। তারপরে দেখি আইএলও কবে প্রতিষ্ঠিত হয়। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শ্রমিকদের সংগঠন। 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরেই আইএলও প্রতিষ্ঠিত হয়। কেন? শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থা কি? আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। জেনেভা তো হচ্ছে সম্মেলনের নগরী। বহু সংস্থার সদর দপ্তর হচ্ছে আইএলওতে অবস্থিত। এগুলো আমরা যখন সংস্থাগুলো পড়াবো সদর দপ্তর মনে রাখার কিছু শর্টকাটও কিন্তু আমরা বলে দিই, যে শর্টকাটগুলো পড়লে তোমরা খুব সহজে ভালো করতে পারবা। এখন দেখো ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। ইউনেস্কোর প্রধান কার্যালয়, ইউনেস্কো কি? ইউএনইএসসিও, ইউনাইটেড নেশন। এই যে ইউনাইটেড নেশন কি? এই যে মানে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাইলে এডুকেশন শিক্ষা, সায়েন্স বিজ্ঞান এবং কালচার সাংস্কৃতিক, শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন যেটা, অর্গানাইজেশন যেটা, সেটা সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। কোথায়? প্যারিসে অবস্থিত ইউনেস্কো। এই ইউনেস্কো কিন্তু এই যে মানব ক্লোন নিষিদ্ধ করেছে। ইউনেস্কো কি করেছে? আমরা লিখে দিই, মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। মানব ক্লোনিং, মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। কে করেছে? মানব ক্লোনিং নিষিদ্ধ কে করেছে? ইউনেস্কো করেছে, ঠিক আছে। এরপর দেখি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তার মানে কি ইউএনএইচসিআর। যে প্রশ্নটা বুঝতেই পারছো, শরণার্থী বিষয়ক হাই কমিশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা দেখছি যে কিসে এসেছে। জাতিসংঘের এই যে টপিকটা, এর মধ্যে একই সংস্থা থেকে কয়েকটা প্রশ্ন আসার মানে কি, মানে হচ্ছে বিগত বছরগুলোতে জাতিসংঘের থেকে প্রশ্ন আসলে এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন এসেছে। সুতরাং এইটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো এই শরণার্থী বিষয়ক হাই কমিশন কোথায় অবস্থিত। এইটাও হচ্ছে কোন জায়গায়?
এটা হচ্ছে কোন জায়গায়? জেনেভাতে অবস্থিত। কোন জায়গায়? জেনেভাতে অবস্থিত। তারপরে আমরা দেখি জাতিসংঘের কোন শাখা জনসংখ্যা নিয়ে কাজ করে? জনসংখ্যা নিয়ে কাজ করে। দেখো, ফাও হচ্ছে কি? খাদ্য, ফুড অ্যান্ড এগ্রিকালচার, তার মানে খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা। ইউনিসেফ কি? শিশু বিষয়ক সংস্থা, চিলড্রেন্স, হ্যাঁ, শিশু বিষয়ক সংস্থা। ইউএনএইচসিআর কি? শরণার্থী বিষয়ক সংস্থা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। আর ইউএনএফপিএ কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশনস ফান্ড। তাইলে এই পপুলেশনস ফান্ড, তাইলে এটা জনসংখ্যা বিষয়ক তহবিল। তাইলে এই যে পপুলেশনস ফান্ড, এটা হচ্ছে কি? যত জনসংখ্যা নিয়ে কাজ করে, এবং এরা জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে প্রতি বছর। তাহলে জাতিসংঘের কোন সংস্থা প্রতি বছর জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে? ইউএনএফপিএ করে। ইউএনএফপিএ হচ্ছে এই জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনটা প্রত্যেক বছর প্রকাশ করে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে জাপানে, আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে কোস্টারিকাতে। তাইলে এখানে শান্তি লিখে আমি কোস্টারিকা লিখে দিই। জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কোস্টারিকাতে অবস্থিত জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে। ঠিক আছে, এরপরে জাতিসংঘের স্থায়ী সদস্য, এই যে বারবার আগে তো বলেই দিলাম। তাইলে কে? এখানে জার্মানি আছে, তাইলে এটা কখনো হবে না। উত্তর কোরিয়া আছে, পাকিস্তান আছে, কখনোই না। ঠিক আছে, এখানে কি? ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। তাই এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এগুলো হচ্ছে কি? জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ। ঠিক আছে, এরপরে ধন্যবাদ। তার মানে এই ছিল মোটামুটি জাতিসংঘ থেকে আসা বিগত বছরের খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, 30টি প্রশ্ন আমরা তোমাদেরকে দেখিয়েছি যে আসলে জাতিসংঘ থেকে কেমন প্রশ্ন আসে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য জাতিসংঘ থেকে আমাদের ঠিক কেমন সাম্প্রতিক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেখান থেকে আমরা ঠিক কোন বিষয়গুলো পড়ব, কোন বিষয়গুলো সর্বোচ্চ প্রস্তুতি নেব। তাহলে আশা করি জাতিসংঘ টপিক পড়তে গেলে তোমরা বুঝবে যে জাতিসংঘের কোন কোন টপিকগুলো, কোন কোন বিষয়গুলো, কোন কোন সংস্থাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন সংস্থাগুলো থেকে আমরা বেশি ভালো করে পড়ব, সংস্থার সাল কতটুকু গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে, ভালোবাসা থাকছে, দোয়া থাকছে। ইনশাল্লাহ পরের ক্লাসে, পরবর্তী ক্লাসে, পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত বিদায় জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।